তুষার, আমি না খুব ভাগ্যবতী জানো। তুমি আমাকে বিয়ে করে আমাকে সত্যিই খুব দয়া করেছো। তুমি আমার মতো অন্ধ মেয়েকে নিজের জীবন সঙ্গী বানিয়েছো। অনেক বড় মন তোমার, না হলে আমাকে কেউ বিয়েই করছিল না। সত্যি সত্যি তুমি আমার কাছে ভগবান। সত্যিই তুমি কত বড় দয়া করেছো। আমি আবার কি দয়া করলাম তোমাকে? কি হয়েছে, তোমার চোখ নেই তো? আমার চোখ তো আছে, তাই না? আমার চোখ দিয়েই আমি তোমাকে সব কিছু দেখিয়ে দেব। আর আমি তোমাকে কোনো দয়া করিনি? আরে পাগলি, আমি তোমাকে খুব ভালোবাসি আর সারা জীবন তোমাকে এইভাবে ভালোবাসবো। আর হ্যাঁ, প্লিজ এরপরে আর এরকম কথা বলো না, প্লিজ। আরে রানী, এদিকে এসো। সাবধানে সাবধানে সাবধানে। এইখানে বসো। তুমি বসো, আমি তোমার জন্য জলখাবার নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা। এই নাও। থ্যাংক ইউ সাবধানে খাও। দিদি। ও কি অফিস চলে গেছে? হ্যাঁ, তুষার তো সকালেই চলে গেছে। ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। খাও। কেমন আছো রানী? গুড মর্নিং দাদা। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। আচ্ছা রানী, তোমার এখানে মন বসছে তো? হ্যাঁ দাদা। আর তুষার তোমাকে আর ডিস্টার্ব করে না তো? না দাদা, ও খুবই ভালো। ও আমাকে একদম বিরক্ত করে না। আর আমি খুবই ভাগ্যবতী যে আমি তুষারের মতো স্বামী আর আপনাদের মতো দাদা আর দিদি পেয়েছি। ভাগ্য ভালো তো আমাদের যে আমরা একটা ছোট বোন পেয়েছি। কিন্তু তুষার যদি তোমাকে জ্বালাতন করে তাহলে আমাকে বলবে, আমি ওর কান মুলে দেব। হ্যাঁ দাদা। আচ্ছা প্রিয়া, আমি বেরোলাম। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে আসলে। ঠিক আছে। হ্যাঁ, আর আমি রাতের খাবার বাইরে থেকেই খেয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে রানী, হ্যাঁ, বাই। বাই বাই। তুষার, তুমি এসেছো? হ্যাঁ, আমি। আমার কাছে এসে বসো না, একটু কথা বলি। আমার কাজ আছে, একটু পরে আসছি আমি। এই নাও রানী, কফি। কি হয়েছে, চুপচাপ বসে আছো? সব ঠিক আছে? না দিদি, সব ঠিক আছে। আচ্ছা, তুষার তোমাকে বিরক্ত করে না তো? না না দিদি, সেরম কিছুই নয়। কিন্তু ও আমার সঙ্গে অনেক কম কথা বলে। যেটুকু জিজ্ঞেস করি সেটুকুই উত্তর দেয়। আরে না রানী, আমি তুষারকে ভালো করে চিনি। অন্য স্বভাবই এরকম। ও আগেও খুব কম কথা বলতো, কিন্তু আমি এটা তো নিশ্চিত জানি যে ও তোমাকে খুব ভালোবাসে আর তোমাকে নিয়ে চিন্তাও করে। হ্যাঁ দিদি, এটা একদম ঠিক বলেছ। না হলে আমার মতো অন্ধ মেয়েকে কে বিয়ে করত? আরে না,
এইভাবে বলে না। তুমি এখন আমাদের পরিবারের একটা অংশ। আগেকার কথা ভুলে যাও, এখন থেকে আনন্দে থাকবে, সবসময় হাসবে, না হলে তোমার এই দাদা না আমাকে খুব বকবে। এবার কফিটা খাও দেখি। তোমাদের কি সমস্যা হচ্ছে শুনি? লস তো আমার হয়েছে, তাই না? তোমাদের কি যায় আসে? কাল আমি অফিসে এসে তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? কি হয়েছে তুষার, তুমি এত রেগে গেছো কেন? আরে দাদা, বিজনেসে লস হয়েছে 1 কোটির, যেটা আমরা ডিল করেছিলাম। আরে প্রজেক্ট তো এদিকে রেডি হয়ে গেছে, এবার বুঝতেই পারছি না কি করব। কিন্তু তুষার, ওরা এরকমটা কি করে করতে পারে? তুমি চিন্তা করছো কেন? ভগবান সব ঠিক করে দেবেন। যখন দুজন কথা বলছে না, তখন মাঝখানে কথা বলো না। আর বিজনেসের নলেজ নেই যখন, সেখানে চুপ থাকো। তুষার, ওভাবে কেন কথা বলছো? রানী বউ হয় তোমার। বউ নাকি আমার? তুষার, 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 তুমি এখানে আছো? হ্যাঁ, আমি এখানেই আছি। তুমি এত চিন্তা করছো কেন? বিজনেসে তো এরকম হয়েই থাকে। আমরা কিছু একটা করে ফেলবো, ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি নাকি? কেন আমার পেছনে লাগছো? তুষার, তুমি এসব কি বলছো? আমি তো তোমার স্ত্রী হই, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, কিন্তু এইভাবে চিন্তা করে কি লাভ বলো? আমাদের না মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো। আরে বাবা, একটা কথা বুঝতে পারছো না নাকি? কেন আমার পেছনে পড়ে আছো? আমার তোমার সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। আর কেন আমার সমস্যা বাড়াচ্ছ? প্লিজ অ্যাডভাইস দেওয়া বন্ধ করো তোমার। বুঝতে পারছো তুমি? কিন্তু তুমি বুঝতে পারছো না তো। তুমি কথা শুনবে না তো? আমি একটা কাজ করছি, এই রুম ছেড়ে চলে যাচ্ছি, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তখনই তুমি বুঝতে পারবে। না 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 না, তুমি তুমি এখানেই থাকো, নিজের কাজ করো, আমি যাচ্ছি। তুমি থাকো এখানে, আমি যাচ্ছি। তুষার, 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 কাজ পরে করো, চলো খাবার খেয়ে নেবে। তুষার, খাবার দিয়ে দিয়েছে। তুষার, 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 ওঠো। প্রিয়া দিদি, প্রিয়া দিদি, তুষার, প্রিয়া দিদি, দেখো না তুষার? তুষারের কি হয়েছে। তুষার, তুষার, তুষার। প্রিয়া দিদি কি হয়েছে? ও কথা বলছে না কেন? প্রিয়া দিদি, প্রিয়া দিদি, তুষারের কিছু হয়েছে? না, তুষার ঠিক আছে তো? কিছু বলছে না কেন? রেগে আছে নাকি? তুষার ভাই আমার। রাজদাদা, রাজদাদা চিৎকার করছে কেন? তুষার, প্রিয়া দিদি বলো না প্লিজ, কি হয়েছে? প্রিয়া দিদি, তুষার, তুষার, তুষার। শান্ত হও, নিজেকে সামলাও। যেটা হয়েছে তাতে আমাদের কিচ্ছু করার ছিল না, তোমাকে নিজেকে সামলাতে হবে। চলো খেতে যাবে, চলো। না দিদি, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। আমাকে আমাকে আমার মতো ছেড়ে দাও প্লিজ, প্লিজ, প্লিজ। তোমাকে নিজেকে বোঝাতেই হবে রানী, এইভাবে তো তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। চলো খেয়ে নেবে, চলো প্লিজ। না দিদি, আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমি খাবো না, আমি না, আমি খাবো না, খাবো না, আমি খাবো না, আমি খাবো না। তুষার, তুষার, তুমি এসেছো নাকি? তুষার, কিছু বলো না। তুষার, তুমি এসেছো তো? তুষার,
রানী খাবারটা খেয়ে নাও, তারপর তোমাকে ওষুধও খেতে হবে। না দিদি, আমার একদম ভালো লাগছে না। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি হয়েছে রানী? কোনো সমস্যা? তোমার শরীর ঠিক আছে তো? দিদি, আমার শরীর একদম ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি আমি বুঝতে পারছি না কিভাবে বলবো তোমাকে। জানি না তুমি আমাকে আদৌ বিশ্বাস করবে না করবে না। রানী, সব ঠিক আছে তো? তুষার রোজ রাতে আমার ঘরে আসে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি তো জানো তুষার আর এই পৃথিবীতে নেই। আমি জানি যে তুমি ওকে খুব ভালোবাসতে, আর সেই কারণেই তুমি ভেঙে পড়েছো। কিন্তু তোমাকে এখন নিজেকে সামলাতে হবে। আমি জানতাম বৌদি তুমি আমার কথায় বিশ্বাসই করবে না। শুধু তুমি কেন, কেউ আমার এই কথাটা বিশ্বাস করবে না। কিন্তু আমি আমি তুষারের টাচ ভুলতে পারবো না। ও রোজ রাতে আমার কাছে আসে, আমাকে ভালোবাসে, আমাকে আগলে রাখে। এই সব আমার সাথে ঘটছে। আমি তোমার অবস্থা বুঝতে পারছি রানী। তুমি তুষারকে খুব ভালোবাসতে এবং এখনো ভালোবাসো। হয়তো সেই কারণেই তুমি এরকম ফিল করছো যে তুষার এখনো এই বাড়িতেই আছে, আর হ্যাঁ, ও চিরকাল এই বাড়িতেই থাকবে। কিন্তু এখন তোমাকে এই অবস্থা থেকে সামলে উঠতে হবে। এই ধরনের পাগলামি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। চলো গিয়ে খাবারটা খেয়ে নেবে প্লিজ। রানী, তুমি ঠিক আছো? রানী, তুমি ঠিক আছো? আস্তে। তুষার, তুষার। রাজ, তুমি জানো হ্যাঁ? আমাদের রানী তুষারের বাচ্চার মা হতে চলেছে। কি মানে আমার তুষার ফিরে আসছে? এটা তো দারুণ খুশির ব্যাপার। আমি এখানকার সবাইকে মিষ্টি খাওয়াবো। আমি যাচ্ছি, মিষ্টির প্যাকেট নিয়ে আসছি। হ্যাঁ, রানী, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আমি বাড়ি যাচ্ছি। কিন্তু কেন? আমরা তোমার খেয়াল রাখবো এখানে। তোমার কোনো অসুবিধা হবে না। আমি নিজে তোমার খাবার দাবারের ব্যবস্থা করব। তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ রানী, দেখো না, তুষারের রূপে ওর অংশ ফিরে আসছে। আমার ভাই আসছে। আমরা দুজন আছি তো, তোমার ভালো করে খেয়াল রাখবো। প্লিজ যেও না, তুমি থেকে যাও এখানেই। আমি বাড়ি ফিরে যেতে চাই। ঠিক আছে, তাহলে তোমার যখন এটাই ইচ্ছা, তাহলে আমরা দুজনে মিলে তোমায় বাড়ি ছেড়ে আসবো। প্রিয়া দিদি, তুমি আমাকে এটা কোথায় নিয়ে এসেছো? আমি বাড়ি যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বাড়ি পৌঁছে দেব, খুব ভালোভাবে বাড়ি পৌঁছে দেব। কিন্তু তুমি আমায় কোথায় এনেছো? আমি কিছুই বুঝতে পারছি না। এটা তো আমার বাড়ি নয়।
কিছুক্ষণের মধ্যেই সবটা বুঝতে পারবে। রাজ দাদা, প্রিয়া দিদি, রানী এই বাড়িতেই থাকে? হ্যাঁ, রানী এই বাড়িতেই থাকতো, কিন্তু ও এখন বাপের বাড়ি গেছে। বাপের বাড়িতে তোমরাই পাঠিয়েছো নিশ্চয়ই? না স্যার, আমরা কেন পাঠাবো? ও নিজের ইচ্ছেতেই গেছে। নিজের ইচ্ছায়? এবার সত্যি কথাটা সোজাসুজি বলবে নাকি না আমাদের অন্য রাস্তা নিতে হবে? স্যার, ব্যাপারটা হলো যে আমার ভাই তুষার ওর নপুংসক ছিল, তাই আমরা ওর বিয়ে একজন অন্ধ মেয়ের রানীর সঙ্গে দিয়েছিলাম। প্রতি রাতে আমি তুষারের জায়গায় রানীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতাম। তুষার এই ব্যাপারটায় আগে রাজি ছিল, কিন্তু আস্তে আস্তে ও রানীকে ভালোবাসতে শুরু করলো, আর ও এসব অন্যায় মনে করতে শুরু করলো। ওর এত গিল্ট হয়ে গেছিল স্যার যে ও আত্মহত্যা করেছিল। কিন্তু রানী এটা কিছু জানতে পারেনি। আমি এর পরেও প্রত্যেক রাতে রানীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি। রানী মনে করতো যে ও তুষারের সঙ্গেই আছে। যেমন করেই হোক আমরা চাইছিলাম যে রানী মা হয়ে যাক, কারণ আমার স্ত্রী প্রিয়া কখনো মা হতে পারবে না। তাই আমাদের পরিবারের বংশধরকে এই পৃথিবীতে আনতেই হতো। কিন্তু স্যার, এক রাতে রানী জানতে পেরে যায় যে ওর সঙ্গে তুষার নয়, আমি ছিলাম।
তুষার, তুষার। ততদিনে ও প্রেগনেন্টও হয়ে গেছিল, কিন্তু স্যার হঠাৎ করে ও বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় একটা শুনশান জায়গায় প্রিয়া ওকে নিয়ে গেল, আর সেখানে আমি ওকে গলা টিপে মেরেছি স্যার, যাতে আমাদের সত্যিটা কেউ জানতে না পারে আর সমাজে আমাদের বদনাম না হয়। স্যার, আমরা অজান্তে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কত ছোট লোক তোমরা দুজন। তোমার থেকে ভালো তো তোমার ভাই ছিল, কমপক্ষে ও নিজেকে শেষ তো করে ফেলেছে, অন্য কাউকে তো মারেনি। কনস্টেবল, নিয়ে যাও এই দুজনকে। স্যার, এটা আমরা জেনে চলো, বুঝে করিনি চলো। স্যার। আমি রানী চ্যাটার্জি এবার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের কোনো এক এপিসোডে নতুন গল্পের সাথে। সতর্ক থাকবেন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ। তোমাকে এত চিন্তা করার প্রয়োজন নেই। বিয়ে তো আমরা দুজনে একসঙ্গে করেছি, তাই দায়িত্ব আমরা দুজনেই পালন করব। মানে আমি ঠিক বুঝলাম না। তুমি এত কেন চিন্তা করছো? আমি কোনো পার্ট টাইম জব করে নেব। কি এত ভাবছো? দীপা, কি আর কি হচ্ছে? রোহন, কি হয়েছে তোমার? আমাদের সবে বিয়ে হয়েছে, আর তুমি কিনা সবসময় এই হিসেব নিকেশ নিয়ে পড়ে আছো। যদি এসবই করতে হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন? দেখো দীপা, সকাল সকাল মাথা খারাপ করো না তো। বিয়ের আগে তুমি তো এরকম ছিলে না। এখন আমরা আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নই। আরে বাড়ির দায়িত্ব রয়েছে আমার ওপর, সব চালাতে হচ্ছে আমাকে। আমি সেটা কোথায় অস্বীকার করছি। বিয়ের পরে সবার জীবনে একটু আধটু টেনশন তো থাকেই, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা রোমান্স করা ছেড়ে দেব। দীপা, তুমি কথাটা ঠিকই বলছো, কিন্তু তুমি তো সবটাই জানো যে আমাদের বিয়ের পর আমাদের বাবা মারা কেমন করে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপর তো সব দায়িত্ব তো আমার উপর এসে গেল। তোমাকে এত চিন্তা করার প্রয়োজন নেই। বিয়ে তো আমরা দুজনে একসঙ্গে করেছি, তাই দায়িত্ব আমরা দুজনেই পালন করব। মানে আমি ঠিক বুঝলাম না। তুমি এত কেন চিন্তা করছো? আমি কোনো পার্ট টাইম জব করে নেব। কি এত ভাবছো? কে এলো আবার এই সময়? মহেশ, তুমি? কেন আমি এখানে আসতে পারি না? এখন কিভাবে বাইরেই দাঁড় করিয়ে রাখবে? সরি, ভিতরে এসো। তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। হুম। কোথায় হারিয়ে গেছো মহেশ? আমি জানি এটা তুমি এটাই ভাবছো তো, যে আমি এই ছোট্ট বাড়িটায় কি করে থাকছি। তুমি তো জানোই মহেশ, আমি লাভ ম্যারেজ করেছি, আর আমাদের বাড়ির লোকেরা আমাদের মেনে নেয়নি। যাকে সব ছাড়ো, তুমি বলো তুমি এখানকার খোঁজ পেলে কি করে? তুমি তো ইউএসএতে ছিলে না? আমি তোমার বন্ধু, তোমার সব খবর রাখি। আমি কালকেই ইউএস থেকে এসেছি, তোমার ব্যাপারে জানতে পারলাম, আর দেখো আজ দেখা করতে চলে এলাম।
সরি, আসলে আমি তোমার হাজবেন্ডের বিষয়ে জিজ্ঞেস করতে ভুলেই গেছি। কোথায় সে? ডাকো তাকে, একটু কথা বলি। ও তো এখন অফিসে আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাহলে ঠিক আছে, আমি এখন আসি। আরে এভাবে কেউ চলে যায় নাকি? ও কিছুক্ষণেই চলে আসবে, ওর সঙ্গে দেখা করে যাও। আর ডিনারটা আমরা একসঙ্গে করি। না না, ডিনার না, ডিনার অন্য সময় করব। কিন্তু কবে? আর তোমার হাজবেন্ড ফ্রি কবে থাকে, মানে ছুটি কবে থাকে ওর? সানডে। তাহলে সানডে সন্ধে 6টার সময় আসছি। সত্যি? একদম, এখন যাচ্ছি। হ্যাঁ, এ ফোন কেন তুলছে না? রোহন, তুমি ফোন ধরছো না কেন? রোহন, আমি তোমার সঙ্গে কথা বলছি। হ্যালো। কিরে, আমার ফোন তুলছিলিস না তুই? কি রে, তুই এই কটা টাকার জন্য বারবার ফোন করছিস কেন আমাকে? নিজের সীমা মনে রেখে কথা বল। তোর বড্ড চর্বি হয়েছে, তাই না? হ্যাঁ, দেখ, তোর যা করার তুই করতে পারিস। আমার হাতে যখন টাকা আসবে তখনই আমি তোকে দেব। একটা কথা মনে রাখবি, আমি না আরো অনেক পদ্ধতি জানি। কি, তুই আমাকে হুমকি দিচ্ছিস? এখন তো সবে হুমকি দিচ্ছি, আর যদি আমার টাকাটা ফেরত না দিস তাহলে বাড়িতে ঢুকে পেদাবো তোকে, বুঝেছিস? দাঁড়া, মনে হচ্ছে তোর সঙ্গে দেখা করার সময় চলে এসেছে। কি ফোন করেছিল? কি হচ্ছে এসব? আসলে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম। ধার? কত টাকা নিয়েছিলে? 50,000। 50,000? তুমি তো একদম আনরোম্যান্টিক হয়ে গেছো। আরে আমার শোনা, যার মাথায় এতগুলো টেনশন ঘুরছে সে আবার রোমান্টিক কি করে হতে পারে? তোমাকে রোমান্টিক করে দেওয়ার আমার কাছে একটা ওষুধ আছে। মানে, আমি ঠিক বুঝলাম না। মানে হলো যে আমি তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছি। 50,000? কিন্তু এত টাকা তুমি পেলে কোত্থেকে? ওই যে আমার ফ্রেন্ড ছিল না, মহেশ, ও দিয়েছে। ও মানে ওই যে ইউএসএ থাকে? ও ফিরে এসেছে, আর ইউএসএ যাওয়ার আগে আমি ওকে অনেক সাহায্য করেছিলাম, তাই। থ্যাংক গড, একদম ঠিক সময় এসেছে ও। এবার দেখো, ওই মদনের মুখে না ওর টাকা ছুঁড়ে মারবো। মাথায় পুরো চেপে বসেছিল, ওর সব টাকা আমি আজকেই শোধ করব। আচ্ছা শোনো না, আমি মহেশকে এই সানডেতে ডিনারে ডেকেছি। আরে বাহ, এ তো খুব ভালো খবর। আচ্ছা শোনো, আমি এখন একটু কাজে বেরোচ্ছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণে ঢুকছি। এই, তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক যে তোকে দেখার জন্য তো আমি আসিনি এখানে।
আর তোর বাজে বকা বন্ধ কর আর আমার টাকা নিয়ে আয় আর আমাকে এক্ষুনি ফেরত দে। মানে 10,000 টাকার জন্য তো এখানে চলে এলি? শোন, তুই তোর টাকা দুদিনেই পেয়ে যাবি, আমায় খালি 2 দিন সময় দে। কাল ক্রিকেট ম্যাচ রয়েছে, আমি টাকা লাগিয়েছি, আমি ম্যাচ জিতলেই তুই তোর টাকা পেয়ে যাবি। বাবারে বাবা, কি ডায়লগ মারিস তুই, হ্যাঁ? কোথা থেকে শিখেছিস? না তোকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত ডায়লগ বলার জন্য। একটা কথা বল, যদি তুই হেরে যাস তাহলে? এই অশুভ কথা বলা বন্ধ কর। আমি পুরো 50,000 টাকা লাগিয়েছি, আর যদি জিতে যাই তাহলে কোটিপতি হয়ে যাব আমি, আর তোর এই 10,000 টাকা তোর মুখে ছুঁড়ে মারবো। হ্যাঁ, চল এখন ফোট এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। আর শোন, তোর এই টাকাগুলো দিতে নিজে যাব, এখন বেরো এখান থেকে। দেখ ভালোই ভালোই না, আমার টাকাটা যেন পৌঁছে যায়। হ্যাঁ, মনে রাখিস আমাকে যেন আর আসতে না হয়, চ বেরো। মনে থাকে যেন। হ্যাঁ আসছি। মিথ্যে। একটা মিথ্যেকে ঢাকার জন্য 10টা মিথ্যে, আর 10টা মিথ্যেকে ঢাকার জন্য 100টা মিথ্যে। এইভাবে চলতে চলতে মানুষ যে কখন মিথ্যের চোরাবালিতে ফেঁসে যায় সে নিজেও বুঝতে পারে না, আরও পুরোপুরি ফেঁসে যায়। আর যখনও এটা বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সরল দীপা তো নিজের স্বামীর মিথ্যেকে বিশ্বাস করে ওকে 50,000 টাকা তো দিয়ে দিল, কিন্তু ওর তো এটা ধারণাই ছিল না যে ওর স্বামী মিথ্যে কথা বলে ওরই পেছনে সেই টাকা দিয়েই জুয়া খেলতো। নেশাও কি অদ্ভুত জিনিস, বড় বড় স্বপ্ন দেখিয়ে আস্তে আস্তে মানুষের সব কিছু কেড়ে নিয়ে তাকে ভিখারি বানিয়ে দেয়। কিন্তু তারপরেও মানুষ শিখতে পারে না, তারা ভুলের পর ভুল করতেই থাকে যতক্ষণ ওদের কাছে আফসোস করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। একটা নেশাই মানুষের সব বুদ্ধির বিনাশ করে দিতে পারে। তারা তাদের বিবেক হারিয়ে ফেলে, আর সত্যি আর মিথ্যের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতাও তারা হারিয়ে ফেলে। আর জুয়া খেলার এই নেশাই না জানে দীপা আর রোহনের জীবনে কি নতুন সমস্যা আনছে। চলুন দেখা যাক। মহেশ, তুমি আমার জন্য এত কিছু করলে, তোমার এই ঋণ পরিশোধ করব কি করে? দীপা, আমার যখন টাকার প্রয়োজন ছিল তখন তুমি আমায় সাহায্য করেছিলে, আর এখন আমার পালা। সিম্পল। আমি তোমাকে কত ভালোবাসতাম দীপা, এইসব কিছু আমি তোমার জন্যই তো করছি, কিন্তু তুমি আমার ভালোবাসা না আগে বুঝতে পেরেছ আর না এখন পারবে। কে হতে পারে? রোহন নিশ্চয়ই। দীপা, রোহন, তুমি মদ খেয়ে এসেছো? সব শেষ হয়ে গেল দীপা, আমি নিঃস্ব হয়ে গেলাম দীপা। রোহন, নিজেকে সামলাও। তুমি কি হয়েছে বলো আমাকে। দীপা, তুমি যে টাকাগুলো আমায় দিয়েছিলে আমি জুয়ায় হেরে গেছি, সব শেষ হয়ে গেল দীপা, আমি নিঃস্ব হয়ে গেলাম দীপা। কি? দীপা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করো। আমি তোমাকে টাকা ঋণ পরিশোধ করার জন্য দিয়েছিলাম, জুয়াতে হারার জন্য দিইনি। দীপা, আমাকে তুমি ক্ষমা করো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি দীপা, এসব আমি ইচ্ছে করে করিনি দীপা। ভুল তো আমি করেছি, তোমাকে বিয়ে করে। না দীপা, এমনটা বলো না, আমায় ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ করে ফেললাম। দীপা, এমনটা বলো না, আমি ইচ্ছে করে এসব ভুল কাজ করিনি দীপা,
আমায় ক্ষমা করে দাও দীপা। চলে যাও আমার চোখের সামনে থেকে। হয়ে গেছে দীপা। তুমি 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 কে? ও মহেশ আজ রাতে এখানে ডিনার করতে এসেছিল, আর তুমি? চুপ করো না দীপা, হয়ে যায় ভুল। আর রইল টাকার কথা, সেটা আমি দেখে নেব, ঠিক আছে? থ্যাঙ্কস। তুমি আর কতদিন করবে মহেশ? ওহো দীপা, ওভার রিয়াক্ট কেন করছো? রোহনকে নিয়ে যাও, হাত মুখ ধোয়া ওর, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। মনে হচ্ছে ও বেশি নেশা করে ফেলেছে, তুমি ওর খেয়াল রেখো। কোনো প্রয়োজন নেই, পড়ে থাকুক এখানে। যখন নেশা কাটবে তখন নিজে থেকেই সব করবে। ঠিক আছে দীপা, তাহলে আমি চললাম। আরে তুমি কোথায় যাচ্ছ? খাবারটা খেয়ে যাও। না, ছেড়ে দাও, অন্য কোনো দিন। তা আবার হয় নাকি? আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে। রোহন, ওঠো রোহন। রোহন উঠে পড়ো। হায় কি সুন্দরী! কে তুমি? ছাড়ো আমাকে। কে তুমি? কে? এই কথাটা মানে তোমার হাজবেন্ড তোমাকে বলেনি? আমি বলছি আমার সোনা, তোমার স্বামী তোমাকে জুয়ায় হেরে গেছে আমার কাছে, আর তুমি আজ থেকে না 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 না, বরং এখন থেকে শুধুমাত্র আমার। ছাড়ো আমাকে। কার তুমি? আমার প্রপার্টি তুমি, বুঝেছো? ছাড়ো। আরে আরে রোহন, রোহন, রোহন। আরে তুমি মানে আমার কথা বিশ্বাস করছো না? তোমার এই জুয়ারি স্বামী তোমাকে আর কি বলবে? এসো এসো, আমি তোমাকে খাওয়ার জন্য ধরেছি জান, দূরে যাওয়ার জন্য নয়। ছাড়ো আমাকে। আর একটা কথা শুনে রাখো, আমার ভালো করে মন দিয়ে শোনো। এই যে তোমার স্বামী, ওকে আমি ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি, এখনো ঘুম থেকে আর সকালের আগে উঠবেই না। আর আমার সোনা, ব্যাস আমি আর তুমি সকাল পর্যন্ত শুধু মজা করব। ছাড়ো আমাকে। আরে ছেড়ে দেওয়ার জন্য এত পরিশ্রম করেছি নাকি আমি? ছাড়ো আমাকে। নরম নরম তোমার গাল, আয় হায় কি সুন্দরী। ছাড়ো। আজকে ভালোবাসবো আর রোম্যান্স করবো জান। ছাড়। আরে তুই কে রে বে? আমি তোকে জিজ্ঞেস করছি, তুই দেখাচ্ছি কে? তোকে মজা। ওঠো রোহন, রোহন। নিজেকে বড্ড বেশি বড় মনে করছিস? এই, তোকে এই, দীপা, 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 দীপা। নিজের স্বামীকে সাহায্য করার কি পরিণাম হলো দীপার? বেচারিকে নিজের প্রাণটাই হারাতে হলো। কিন্তু এতে দোষটা কার ছিল? দীপার, যে নিজের স্বামীকে সব দিক থেকে সাহায্য করেছে, ভালোবাসা দিয়ে, সবকিছু দিয়ে, আর তারপরেও ওকে এসব দেখতে হলো? নাকি রোহনের, যে নেশাগ্রস্ত অবস্থায় ওই ঘরের চেয়ারেই বসেছিল, যে জানতেই পারল না যে ওর পিছনে কি ঘটে গেল,
ভুল হলো সেই সমাজে ছড়িয়ে থাকা আবর্জনার, যা রোহন আর দীপাকে নিজের শিকার বানিয়ে নিল। রোহনকে মাধ্যম বানিয়ে আবার একটা সুন্দর হাসি খুশি পরিবারকে শেষ করে ফেলল। রোহনকে বিয়ে করার সময় দীপার দেখা সকল স্বপ্ন আজ ওর সঙ্গেই এই পৃথিবী ছেড়ে চলে গেল। তাহলে ভুল করলো আরেকজন আর শাস্তি পেল অন্যজন। এটাই হলো আমাদের সংসারের নিয়ম। মানুষের করা ভুলের শাস্তি তার পরিবারকেই পেতে হয়। এই আবর্জনাগুলোই আমাদের সমাজ থেকে ঝেড়ে ফেলা আমাদের লক্ষ্য। না হলে কে জানে দীপা আর রোহনের মতো কত সুন্দর সংসার এর আগুনে ঝলসে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এর কুপ্রভাব এখন অনেকের মনেই এমনভাবে চেপে বসেছে যে সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব নয়। বড়লোক থেকে গরিব পর্যন্ত প্রত্যেকে আজ এর মধ্যে ফেঁসে রয়েছে। তাহলে এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? একটা ছোট্ট শুরু অনেক বড় পরিবর্তন ঘটাতে পারে। আমরাও একটা ছোট্ট শুরু করব আর আস্তে আস্তে সমাজের এই আবর্জনা পরিষ্কার করব। আমি রানী এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তাড়াতাড়ি দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোড আর একটা নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন আর সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।